ক্লাস 12-এর আলোর প্রতিসরণ চ্যাপ্টারের একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো প্রিজম। এখানে এই প্রিজম কি তোকে জানতে হবে, প্রিজমের মধ্যে দিয়ে আলো কি করে প্রতিষ্ঠিত হচ্ছে সেটা জানতে হবে, সঙ্গে প্রিজমের মধ্যে দিয়ে আলো গেলে আলোর চ্যুতিকোণ কত, সঙ্গে ন্যূনতম চ্যুতিকোণ কত, তারপর তোকে পড়তে হবে পাতলা প্রিজম এবং প্রিজমের মধ্যে দিয়ে আলো যাবে বাট আলো নির্গত না হওয়ার শর্ত। এটাই টোটাল আছে প্রিজম। আমরা ভাগে ভাগে আমরা পার্ট পার্ট করে আমরা পড়ব। প্রথম তোকে জানতে হবে যে প্রিজম কি বা প্রিজম সিস্টেমটা কি। তোরা ক্লাস 12-এই তোরা আলোর প্রতিসরণ চ্যাপ্টারে কোনো সমতল তল দ্বারা আলোর প্রতিসরণ পড়েছিস, বিভিন্ন সমতল কাচ তল বা জল তল দিয়ে পড়েছিস। তারপর সমান্তরাল কাচফলকের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ কেমন হয় ওটাও জেনেছিস। এবার নেক্সট তোকে বল কি জানতে হবে, এই প্রিজম, এটা প্রিজম। ওকে, এই প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ কেমন হয়। তার আগে বা মেন তোকে বল কি জানতে হবে যে প্রিজম সিস্টেমটা কি বা প্রিজমটা কি। ওকে, তাহলে প্রিজম কি বলতো? প্রিজম বলতে বোঝায়, দেখ প্রিজম কি, দেখ প্রিজম বলতে বোঝায় এটা কি একটা সমতল তল আর এটা কি একটা সমতল তল। তাহলে বলতো এই সমতল আর এই সমতল ওরা পরস্পর কেমন আছে, আনত। তাহলে আমরা প্রিজম কাকে বলবো? পরস্পরের সঙ্গে আনত দুটি সমতল দ্বারা সীমাবদ্ধ একটি স্বচ্ছ প্রতিসারক মাধ্যমের অংশবিশেষ। স্বচ্ছ এবং এই প্রিজম দিয়ে কি হয়, আলোর প্রতিসরণ ঘটে। তাহলে কী হবে, এটা কি একটা প্রতিসারক মাধ্যম, তার অংশ একটা এই। ওকে, তাহলে প্রিজম কি? পরস্পরের সঙ্গে আনত দুটি সমতল দ্বারা সীমাবদ্ধ একটি স্বচ্ছ প্রতিসারক মাধ্যমের অংশ বিশেষ হলো প্রিজম। এবারে প্রিজম সম্পর্কে তোকে কিছু রাশি জানতে হবে, যেমন প্রতিসারক তল কি, প্রান্তরেখা কি, প্রিজম কোণ কি, পার্শ্বতল কি, ভূমিতল কি, প্রধান ছেদ কি। ওকে, তাহলে প্রথম প্রিজম কাকে বললাম? প্রিজমটা কি? পরস্পরের সঙ্গে আনত দুটি সমতল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমের অংশ বিশেষটাই কি হলো, প্রিজম। এবার তোকে বল কি জানতে হবে, প্রিজমের প্রতিসারক তল। ওকে, তাহলে প্রথম তোকে জানতে হবে প্রিজমের প্রতিসারক তল। প্রিজমের প্রতিসারক তল প্রথম কাকে বলবো? প্রিজমের প্রতিসারক তল। দেখ পরস্পরের সঙ্গে আনত থেকে যে দুটি তল দ্বারা প্রিজম গঠিত হয় তাকেই আমরা কি বলি, প্রতিসারক তল। মানে আমি সবার প্রথমে যে দুটি তল দেখিয়েছিলাম ওই দুটি তলকেই আমরা কি বলি, প্রতিসারক তল। আবার তুই বলতে পারবি প্রিজমের যে দুটি তলের মধ্যে দিয়ে প্রতিসরণ ঘটে তাহলে সেই দুটি তলকে কি বলবো, প্রতিসারক তল। আর ওই দুটি তলই কি পরস্পর আনত থেকে প্রিজম তৈরি করছে। ওকে, তাহলে প্রতিসারক তল কাকে বলবো? পরস্পরের সঙ্গে আনত থেকে দুটি সমতল দ্বারা, মানে যে দুটি পরস্পরের সঙ্গে আনত থেকে যে দুটি সমতল দ্বারা প্রিজম গঠিত হয় এবং যে দুটি তলের মাধ্যমে কি হয়, প্রিজমে আলোর প্রতিসরণ ঘটে, তাহলে সেই দুটি তলকে কি বলবো, প্রিজমের প্রতিসারক তল। ওকে, সেকেন্ড তোকে বল কি জানতে হবে, প্রান্তরেখা। ওকে, সেকেন্ড হচ্ছে প্রান্তরেখা। প্রান্ত রেখা কাকে বলবো? দেখ প্রিজমের প্রতিসারক তল দুটি, দেখ এটা কি, এটা একটা তল, এটা তল। প্রিজমের প্রতিসারক তল দুটি যে রেখা দ্বারা যুক্ত, এই যে এটা প্রিজমের প্রতিসারক তল দুটি যে রেখা দ্বারা যুক্ত তাকেই আমরা কি বলি, প্রান্তরেখা। ওকে, সেকেন্ড তোকে বল কি জানতে হবে, প্রিজম কোণ বা প্রতিসারক কোণ। থার্ড তোকে জানতে হবে যে প্রিজম কোণ বা একেই আমরা বলি প্রতিসারক কোণ।
কাকে বলবো? কাকে বলবো? দেখ, প্রতিসারক তল দুটি, দেখ প্রতিসারক তল দুটি পরস্পর যে কোণে আনত। ওকে, এই বল এটা কি? এটা একটা সমতল, এই সমতল। যে দুটি সমতল পরস্পর আনত থেকে প্রিজম গঠন করে তাকে আমরা কি বলি? প্রতিসারক তল। এবং ওই তল দুটি যে রেখা দ্বারা যুক্ত কি বলি? প্রান্তরেখা। এবং ওই প্রতিসারক তল দুটি পরস্পরের সঙ্গে যে কোণে আনত, যে কোণ, তাকে আমরা কি বলি? প্রিজম কোণ বা প্রতিসারক কোণ। ওকে, নেক্সট তোকে বল কি জানতে হবে? পার্শ্বতল। পার্শ্বতল ও ভূমিতল। কাকে বলবো? পার্শ্বতল। দেখ, এটা কি প্রিজম? এই প্রিজমের দেখ এই তল আর এই তল, এই দুটি তল কি পরস্পর আনত। এই পরস্পর দুটি আনত তলকে আমরা কি বলি? প্রতিসারক তল। দেখ তো, এই দুটি তল ছাড়াও আরও তিনটা তল আছে, একটা এই তল, একটা এই তল, একটা নিচেরটা। তাহলে বল আমরা কি বলবো? দেখ তো, এই তল কেমন দেখতে? ত্রিভুজাকৃতি। আর এই তলটাও ত্রিভুজাকৃতি। তাহলে এবং বলতো, এবং এই দুটো তল কেমন আছে? কেমন আছে? প্রান্ত রেখার সঙ্গে লম্ব না? এটা কি প্রান্ত রেখা? তাহলে প্রান্ত রেখার সঙ্গে লম্ব দিকে, প্রান্ত রেখার সঙ্গে লম্ব দিকে ত্রিভুজাকৃতি দুটি তলকে আমরা কি বলি? তার পার্শ্বতল। আর বলতো, আর এই যে নিচের তলটা, এই নিচের তলটা কেমন আছে? প্রান্ত রেখার সঙ্গে সমান্তরাল না? তাহলে প্রান্ত রেখার সঙ্গে সমান্তরালভাবে থাকা কেমন তল? কেমন? আয়তক্ষেত্রাকার, তাই না? তাহলে বল, প্রান্ত রেখার সঙ্গে লম্ব হবে ত্রিভুজাকৃতি যে দুটি তল থাকে তাকে আমরা কি বলি? পার্শ্বতল। এবং প্রান্তরেখার সঙ্গে সমান্তরালে আয়তকার ক্ষেত্রের যে তল থাকে তাকে আমরা কি বলি? ভূমিতল। ওকে, এবং লাস্ট তোকে কি জানতে হবে? প্রধান ছেদ, প্রিন্সিপাল সেকশন। প্রধান ছেদ, প্রধান ছেদ। প্রধান ছেদ কি? দেখ, প্রধান ছেদ বলতে বুঝি আমরা কি? তার প্রিন্সিপাল সেকশনটা। আচ্ছা দেখ, এটাকে প্রিজমটা। আচ্ছা, এই প্রিজমের প্রান্ত রেখার সঙ্গে লম্ব হবে, এই প্রিজমের প্রান্ত রেখার সঙ্গে লম্ব হবে যদি আমি একে কুচি কুচি করে কাটি, তাহলে এই প্রিজমটায় কি হবে? অসংখ্য ত্রিভুজাকৃতি কি তল নিয়ে গঠিত মনে হবে। যেমন সাপোজ একটা শশাকে, একটা শশা বল, একটা শশা কেমন দেখতে? সিলিন্ড্রিক্যাল, তাই না? বল সিলিন্ড্রিক্যাল। কিন্তু শশার অক্ষর সঙ্গে লম্বভাবে কাটলে বল কী হবে? কী পাবো? বৃত্তাকার। গোল না, বৃত্তাকার, চাকা চাকা। বল বল কী বলে? যে চাকা চাকা শশা, ঠিক না? তাহলে ওই এক একটা চাকাটা বল কী হবে? এক একটা বল চাকা কী হবে? শশার প্রধান ছেদ বা ক্রস সেকশনাল এরিয়া, তাই না? ঠিক তেমন যদি বলি একটা আছে পাউরুটি, একটা আছে পাউরুটি, গোল গোল না, হ্যাঁ বল কোনগুলো? লম্বা লম্বা। বল টোটাল পাউরুটি কেমন দেখতে? আয়তঘন। কিন্তু ওই এক একটা স্লাইস বল কেমন দেখতে? বর্গাকার। তাহলে ওই টোটালটা কি? যে যে পাউরুটি বল কেমন দেখতে? আয়তঘন। বাট এক একটা ছেদ কি বল? বর্গাকার। ঠিক বল তেমন এই যে বল এটাকে প্রিজম, তাহলে এর এর প্রান্ত রেখার সঙ্গে লম্ব হবে ত্রিভুজাকৃতি যে তল কল্পনা করব ওকে আমরা কি বলবো? তার প্রধান ছেদ, তাই না? দেখতো দেখতো, এই যে এই প্রিজমটাকেই তার প্রান্ত রেখার সঙ্গে যদি বল কেমন কাটি? লম্ব লম্ব হবে, এরকম এরকম কাটছি আমরা। তাহলে বল কী হবে? আমরা অসংখ্য বল কী পাবো? ত্রিভুজ পাবো। তাহলে ওই এক একটা ত্রিভুজের যে তল ওকে আমরা কি বলি? প্রিজমের প্রধান ছেদ। ওকে, এবার বল যদি আমি প্রিজমের, তাহলে এটা কি প্রিজমের প্রতিসারক তল, এটাও সেম। তাহলে আমরা কি এই তলে আলো ফেলি, এই তলে বের হয়, নয় এখানে আলো ফেলি, এই তল দিয়ে বের হয়। এবার বল তো একটু ভাব, একটু ভাব। তাহলে এই প্রিজমটা কি? এটা কি ত্রিভুজ। তাহলে
তাহলে এই প্রিজমটায় এরকম কি অসংখ্য ত্রিভুজ 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 নিয়ে তৈরি, এবং এই এক একটা ত্রিভুজাকৃতি তল ওকে আমরা কী বলি? প্রধান ছেদ, তাই তো? তার মানে এই প্রিজমটা কি অসংখ্য কি ওই ত্রিভুজাকৃতি কি প্রধান ছেদ নিয়ে গঠিত হয়েছে। এবার যদি আমি এই তলে আলো ফেলি তাহলে কী হবে? এই তল দিয়ে বের হবে। আচ্ছা, তার মানে কি প্রিজমের এই তলে আলো ফেলা মানে এই তল দিয়ে বের হচ্ছে, তার মানে হচ্ছে এই অসংখ্য ত্রিভুজাকৃতি কি তল দিয়ে কি আলোর প্রতিসরণ ঘটছে। বুঝতে পারলি কি? কারণ এই প্রিজমটা কি বল, আচ্ছা এরকম কি এরকম অসংখ্য কি বল ত্রিভুজ 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 কি তল নিয়ে গঠিত হয়েছে। তাহলে এখান থেকে আলো ফেলে যদি এই তল যদি আলো নির্গত হয় বল, তার মানে কি? তার মানে এই অসংখ্য কি বল অসংখ্য ত্রিভুজাকৃতি কি তল দ্বারাই আলোর কি হওয়া? প্রতিসরণ হওয়া। তো সেই জন্য আমরা এই টোটাল প্রিজম দিয়ে আলো বের হওয়া মানে বল কি বুঝায়? অসংখ্য ত্রিভুজাকৃতি কি তল দিয়েই আলো বের হওয়া, ঠিক না বল? আরে ভাব, বুঝতে পারলি কি? এখান থেকে আলো ফেলছি, এখান থেকে বার হচ্ছে, তাহলে বল এটা কেমন দেখতে? ত্রিভুজ। তাহলে এরকম বল ত্রিভুজ কি আছে? অসংখ্য আছে। তাহলে এখান থেকে আলো গিয়ে এখান থেকে আলো বার হওয়া মানে কি এই অসংখ্য ত্রিভুজাকৃতি কি তল দিয়ে আলো নির্গত হওয়া। তাহলে এবার আমরা প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ বলতে কি বুঝি? প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ বলতে বুঝি যে অসংখ্য কি ত্রিভুজাকৃতি তল দিয়েই কি আলোর প্রতিসরণ। কেন? এরকম কি অসংখ্য আছে পরপর। তাহলে এবার আমরা সেই জন্য প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ বলতে বোঝায় কি অসংখ্য ত্রিভুজাকৃতি কি প্রধান ছেদ দিয়ে আলোর প্রতিসরণ হওয়া। তো সেই জন্য আমরা এই প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণকে ব্যাখ্যা করার সময় আমরা কি করি? আমরা জাস্ট একটা প্রধান ছেদ নিয়ে ব্যাখ্যা করি। কেন? প্রিজম দিয়ে আলো আসা মানে কি এরকম কি অসংখ্য ত্রিভুজাকৃতি কি প্রধান ছেদ দিয়ে আলো আসা। সেক্ষেত্রে আমরা কি করি? আমরা কি টোটাল প্রিজমের মধ্যে আলো আসা মানে কি অসংখ্য ত্রিভুজাকৃতি তল দিয়ে কি করি? সেখানে আমরা একটাই তল করি কল্পনা। কারণ একটা তল দিয়ে যা যাবে কি হবে? সব তল দিয়ে সেমভাবেই আলো যাবে। এই তাহলে বল আমরা এই প্রিজমের মধ্যে দিয়ে আলো যাওয়া বলতে আমরা কি বুঝি? কি যে কোনো একটা তলকে করিনি কল্পনা, এবং সেই তলটা কি হবে? এই প্রান্ত রেখার সঙ্গে লম্ব হবে ত্রিভুজাকৃতি যে তল, ওটাই কি আমাদের প্রধান ছেদ। তাহলে কোনো প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ ব্যাখ্যা করার সময় আমরা টোটাল প্রিজম নিই না। আমরা কী করি? আমরা জাস্ট একটা প্রধান ছেদের মধ্যে দিয়েই আলোর প্রতিসরণ দেখি। কেন? ওই একটা প্রধান ছেদ দিয়ে যেমন যাচ্ছে কি টোটাল দিয়ে কি সেইভাবেই যাচ্ছে। ওকে, তাহলে প্রিজম বললাম। প্রিজম কি? পরস্পরের সঙ্গে আনত দুটি সমতল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসরক মাধ্যমের অংশ বিশেষটাই কী হলো আমাদের প্রিজম। এবং কি জানলাম? প্রিজমের প্রতিসরক তল জানলাম, প্রান্ত রেখা জানলাম, প্রিজম কোণ জানলাম, বা ওকে আমরা কি বলি? প্রতিসরক কোণ বলে। আবার জানলাম পার্শ্বতল, জানলাম ভূমিতল, জানলাম প্রধান ছেদ। ওকে, তাহলে এবার প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ জানব। আর প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ বলতে এবার কী বোঝায়? প্রিজমের একটি প্রধান ছেদ দিয়ে আলোর প্রতিসরণ। ওকে, তো নেক্সট আমরা জানবো যে প্রিজমের মধ্যে দিয়ে আলো কি করে প্রতিষ্ঠিত হচ্ছে। দেখ, তাহলে আমরা প্রিজমের মধ্যে দিয়ে আলো যাওয়ার ক্ষেত্রে আমরা কি করি? আমরা টোটাল প্রিজম না নিয়ে শুধু একটাই প্রধান ছেদ নিই। এটা কি একটা প্রধান ছেদ। এবার এটা হলো এ কি আমরা কি ধরলাম? এ মানে কি? প্রিজম কোণ। ওকে, এটা মানে আমাদের এ প্রিজম কোণ বা প্রতিসরক কোণ। এটা হচ্ছে বি, এটা সি। ওকে, এই প্রিজমে আলো পড়লো, ঠিক আছে, আলো পড়লো। আচ্ছা, তাহলে প্রথম এই আলোটা আপতিত হলো কোথায়? এবি তলে। এই এবি তলে
একটা অঙ্কিত অভিলম্ব টান। এবি তলে একটা অঙ্কিত অভিলম্ব টানলি, ওকে? তাহলে বল, তাহলে এবং এই কোণটার নাম জানবো আমি I1, মানে কি এবি তলে আপতন কোণ। এটাকে আছে, এটা আছে এয়ার, প্রিজম কিসের কাছে মানে গ্লাস, আবার বাইরেকে আছে এয়ার, ওকে? তাহলে এবি তলে দেখে নে, তাহলে এবি তলে প্রথমে আলোটা গমন কোথায় করছে? এবি তলে প্রথমে আলো গমন কোথায় করছে? এয়ার টু গ্লাস, মানে কি লঘু থেকে ঘনতে। আচ্ছা বল, আচ্ছা বল, যদি যদি এই প্রিজম মাধ্যম, যদি এই প্রিজম মাধ্যম না থাকতো, যদি না থাকতো, তাহলে আলো কেমন যেত? এই সোজা, ঠিক কি না? যদি প্রিজম মাধ্যম না থাকতো তাহলে আলো বল কেমন যেত? সোজা যেত। কিন্তু প্রিজম মাধ্যম থাকার জন্য কি, কিন্তু প্রিজম মাধ্যম থাকার জন্য আলো কোন দিকে বেঁকবে? সোজা তো যাবেই না, ও অবিলম্বের দিকে বেঁকবে, লঘু থেকে ঘন। তাহলে ও অবিলম্বের দিকে বেঁকলো, তাই না? এই যাওয়ার কথা ছিল, ও এদিকে বেঁকলো। তার মানে কি প্রথম তলে আলো যেই বরাবর যাওয়ার কথা ছিল, আলো কি কথা রাখেনি, তাই না? আলো কথা রাখেনি, আলো ছিল এই বরাবর, ও অবিলম্বের দিকে বেঁকে গেল, তাহলে কি ও যাওয়ার কথা রাখেনি। এবার এই তলে আয়, এবার এই তলে আয়, বল আবার এখানে দেখ, এবার এসি তলে আলো কি হলো? বল এসি তলে আলো কি হলো? আবার আপতিত হলো। এবার এই আলোর আবার প্রতিসরণ ঘটবে কোথায়? ঘন থেকে লঘুতে। তাহলে এখানে তুই আবার একটা অঙ্কিত লম্ব টান, আবার একটা অঙ্কিত লম্ব টান। টানলি অঙ্কিত লম্ব। বল এবার আলোটা যাচ্ছে কোথায়? গ্লাস থেকে এয়ার, গ্লাস থেকে এয়ার। বল কোন দিকে বেঁকবে? গ্লাস থেকে এয়ার, অঙ্কিত অভিলম্ব থেকে দূরে সরবে, দূরে সরল। এবার দেখে নে, দূরে সরল। তাহলে বল আলোটা অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল বল কেমন? এই দেখেন, দেখেন এই বরাবর, কিন্তু এই প্রিজম থাকার জন্য ফাইনালি বল আলোটা গেল কোন দিকে? বল গেল কোন দিকে? বল গেল এই দিকে, তারা গেল এইদিকে। এই তাহলে বল, এই তাহলে বল, তাহলে আলো যাওয়ার কথা ছিল এই সোজা, বাট এই মাধ্যম থাকার জন্য বল আলো গেল কেমন? এরকম। তাহলে আলো কি কথা রাখিনি, তাই তো? যাওয়ার কথা ছিল এই বরাবর, গেল এই বরাবর। তাহলে বল আলো ধোকা দিল কতটা? ধোকা দিল এই পরিমাণ। বল এটাই কি বিচ্যুতি। তাহলে ভাব, কোনো মাধ্যম থাকলে আলো নিজের রাস্তার সাইডে নিচ্ছে, তাহলে বদলে মানুষকে বদলে বিশ্বাস কী করে করবি, তাই না? বল এই তাহলে বল আলো যাওয়ার কথা ছিল এই সোজা, কিন্তু ওর সাপেক্ষেই বল আলোটা গেল কেমন? এরকম। তাহলে তার প্রারম্ভিক পথের সাপেক্ষে আলোটা কি বল যতটা কোণে বেঁকে গেল, ওটা কি বল প্রিজমের মধ্যে দিয়ে আলোর বিচ্যুতি কোণ, ওটাই কি ওর চ্যুতিকোণ। আচ্ছা বল তাহলে এটা কি I1, বল I1টা কি? বল I1 কি? প্রথম তলে আপতন কোণ। আর এটা কি বল? এটা কি R1, দ্বিতীয় তলে, সরি প্রথম তলে প্রতিসরণ কোণ। আর এখানে এবং এটার নাম আমি R2, বল R2 কি? R2 কি? দ্বিতীয় তলে আপতন কোণ। এবং সেকেন্ড তলে এটা কি? এটা হলো দ্বিতীয় তলে প্রতিসৃত রশ্মি। তবে দ্বিতীয় তলে প্রতিসৃত রশ্মি অঙ্কিত লম্বের সঙ্গে যে কোণ করবে ওটা কি দ্বিতীয় তলে
প্রতিসরণ কোণ, নাম দিলাম I2। ওকে, এটা হলো পি কিউ রে, এটা কিউ আর রে, এটা আর এস রে, আর এর নামে ও। ওকে, তাহলে প্রিজমের মধ্যে দিয়ে আলো গমন করে কোন দিকে বল? এই বরাবর যাওয়ার কথা ছিল, কিন্তু বল কে পেল? ঘনমাধ্যম, ফলে বেঁকলো অবিলম্বের দিকে। আবার গেল সোজা, আবার কি হবে? প্রতিসরণ, কে পেল? লঘুমাধ্যম, ফলে অবিলম্ব থেকে দূরে সরে গেল। এভাবে যাচ্ছে আলোটা। তাহলে তাহলে বলতো এই আলোটা যাওয়ার কথা ছিল কোন দিকে? কোন দিকে? শীর্ষের দিকে। বল কোন দিকে? বল শীর্ষের দিকে। কিন্তু অ্যাকচুয়ালি বল আলো গেল বল কোন দিকে? ভূমির দিকে, তাই তো? তার মানে লঘু মাধ্যম থেকে, মানে এই প্রিজমের সাপেক্ষে পারিপার্শ্বিক মাধ্যম লঘু হলে, প্রিজমের সাপেক্ষে পারিপার্শ্বিক মাধ্যম লঘু হলে প্রিজম দ্বারা প্রতিসরণের পর প্রতিসৃত আলো কোন দিকে বেঁকে যায়? ভূমির দিকে। ওকে, এটা কিন্তু আমাদের লেন্সেও কাজে লাগবে, কিন্তু লেন্সে এটাই ঘটছে। তাহলে বল, তাহলে প্রিজমের সাপেক্ষে পারিপার্শ্বিক মাধ্যম লঘু হলে আফটার রিফ্র্যাকশন বল আলো বেঁকছে বল কোন দিকে? ভূমির দিকে। পারলি বুঝতে? তাহলে আলোর ইনিশিয়াল পাথ ছিল এরকম, বাট কি বল ফাইনালি গেল এরকম। তাহলে এই ইনিশিয়াল পাথের রেসপেক্টে ফাইনাল পাথ যতটা অ্যাঙ্গেলে বেঁকে গেল ওটা কি? ওর বিচ্যুতি বা চ্যুতিকোণ। এবার আমরা এই চ্যুতিকোণটা এবার আমরা বার করবো। ওকে, এই চ্যুতিকোণটা এবার আমরা বার করব। দেখ, আচ্ছা বলতো এই অ্যাঙ্গেলটার নাম যদি আমি del1 দিই, তবে del1টাই কত হবে? any1, হ্যাঁ বল I1 মাইনাস R1, ঠিক কি না? ঠিক তো? কেন বল? এটা কি দেখে নে, এটা কি I1, তাহলে এই টোটাল কোণ কত হবে? হ্যাঁ I1, কেন বিপরীত কোণ। তাহলে এই টোটাল I1 থেকে যদি R1 বাদ দিয়ে দিই তাহলে কি পাবো? এই del1টা। ঠিক আছে, এবার যদি দেখেন এবার যদি এই কোণটা নাম দিয়ে আমি del2 বলতে হবে, del2 বলতো এই del2 এর মান কত হবে? I2 মাইনাস R2। কেন? দেখ এই কোণটা I2, তাহলে এই টোটাল কোণ কত হবে? I2। সেমভাবে I2 থেকে যদি R2 বাদ দিয়ে দে তাহলে পাবি del2। ওকে, কিন্তু আমার কি লাগবে? আমার লাগবে টোটাল বিচ্যুতিটা। তাহলে বলতে টোটাল বিচ্যুতি কোনটা? এই ডেলটা। তবে এই ডেল মানে এবার কত হবে জানিস কি? del1 প্লাস del2, del1 প্লাস del2। কেন বল? কেন দেখেন একবার, আমরা কি জানি? এর নাম কি? del1, এর নাম কি? del2, এটা হচ্ছে ডেল, তাই তো? দেখ তো, এটা না ক্লাস 7 কি 8-এ বা 9-এ তোর একটা উপপাদ্য পড়েছিলিস, কোন ত্রিভুজের বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি ওই ত্রিভুজের বহিস্থ কোণের সঙ্গে সমান, তাই তো? কোন ত্রিভুজের অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টি তার বহিস্থ কোণের সঙ্গে ইকুয়াল হয়। তাহলে বল, তাহলে এই দুটা কোণের সমষ্টি সমান কার সঙ্গে? এই ডেলের সঙ্গে। ওটাই তো আমরা করছি। তাহলে এই del1 পেয়ে গেছি, del2 পেয়ে গেছি, এই দুটা ডেলের যোগফলটা কী হবে? মোট চ্যুতির সঙ্গে, হবে এখানে। তাহলে আমি তো del1 del2 পেয়ে গেছি। এবার মানটা বসা। তাহলে del ইকুয়ালস হবে del1। বল del1 কত? I1 মাইনাস R1 প্লাস I2 মাইনাস R2। তবে del ইকুয়ালস কত হয় বল? I1 প্লাস I2 মাইনাস কমন গেল, বাকি থাকবে R1 প্লাস R2। আচ্ছা, এটাই কি বোঝায়? এটা কি বোঝায়? তার চ্যুতিকোণটা। কিন্তু আমরা এটাকে না আরেকটু সিম্পলিফাই করব। ওকে, দেখ এটাকে QRO ত্রিভুজ QRO থেকে পাই। বল ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজ QRO এই ত্রিভুজের
তিনটা কোণ R1 প্লাস R2 প্লাস কোণ ও, এই তিনটা কোণ মিলিয়ে কত হবে 180। সো কোণ ও ইকুয়ালস টু কত হবে 180 মাইনাস R1 প্লাস R2, তুই কোণ ও পেয়ে গেলি। ওকে, এগেন চতুর্ভুজ এ কিউ ও আর থেকে পায়, চতুর্ভুজ এ কিউ ও আর থেকে পায়। বল কি পাবো? আচ্ছা বল আবার কি, চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি কত হয় 360 ডিগ্রি হয়। ওকে, তাহলে বলে কত চতুর্ভুজ চতুর্ভুজ এ কিউ ও আর, দেখে নে কোনটা এ কিউ ও আর, এই চতুর্ভুজের আবার চারটা কোণের কত সমষ্টি 360, দেখে নে। তাহলে এই চতুর্ভুজের চারটা কোণ কি, একটা কোণ এ প্লাস, আচ্ছা বলতো একটা এই কোণ, বল এই কোণ কত 90 তো, কেন বল? কারণ এই লাইনটা কি লম্ব এর উপর, এটাকে 90 প্লাস এটা কি কোণ ও প্লাস এই কোণ কি আবার 90। তাহলে এই চতুর্ভুজ এ কিউ ও আর মানে কি এই কোণ প্লাস এই কোণ প্লাস এই কোণ প্লাস এই কোণ, এই চারটা কোণ মিলেই কত হবে 360। তাহলে কোণ এ প্লাস কোণ ও কত হবে ইকুয়ালস টু 180 হলো। তাহলে এ প্লাস কোণ ও, আচ্ছা কোণ ও এর মান তুই পেয়ে গেছিস, তাহলে কোণ ও এর মানটা বসা। তাহলে কোণ ও কত 180 মাইনাস R1 প্লাস R2 ইকুয়ালস টু 180। দেখে নে রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইডের 180 অ্যান্ড 180 কাটলো, তাহলে লিখে থাকছে, তাহলে এ ইকুয়ালস থাকতে হচ্ছে R1 প্লাস R2। দেখ এটা হচ্ছে না এর মানটা কি পেলাম, এর মানে R1 প্লাস R2। তাহলে এখানে যদি বসাই দিই তাহলেই আমরা কমপ্লিট। তাহলে ডেল ইকুয়ালস টু কত পেলাম I1 প্লাস I2 মাইনাস এ। এটাই কি বোঝায় প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ ঘটলে রশ্মির চ্যুতি কোণটা। ওকে, এটাই চ্যুতি কোণটা, ক্লাস 10-এও এটা পড়েছিলিস। এবার নেক্সট তোকে বল কী করতে হবে, এই চ্যুতি কোণের মানটা মিনিমাম হওয়ার শর্ত। এটা কি, এটা তো চ্যুতি কোণের জেনারেল মানটা, এবার এই চ্যুতি কোণের মানটাই আমরা মিনিমাম পাবো কোন শর্তে দেখ। দেখ তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম প্রিজমের মধ্যে দিয়ে চ্যুতি কোণের মানটাই হয় ডেল ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস এ, যেখানে I1টা টোটাল সিস্টেমের আগমন কোণ, অ্যান্ড বল I2 কি টোটাল সিস্টেমের নির্গমন কোণ, টোটাল সিস্টেমটার, অ্যান্ড এ মানে প্রিজম কোণ। ওকে, এবং আমরা অলরেডি বল কি পেয়েছি, এই প্রিজম কোণ এ মানেই R1 প্লাস R2, এটা কিন্তু প্রতি পদে কাজে লাগবে কিন্তু। ওকে, এই R1 প্লাস R2 মানেই এ বুঝাই। ওকে, এবার দেখ, এবার এই ডেলের মানটাই মিনিমাম পাওয়ার কি শর্ত দেখ, এই ডেল মানে কত হয় I1 প্লাস I2 মাইনাস এ। ওকে, আচ্ছা তুই ডেলের মান তুই কি পেতে চাস মিনিমাম, তুই ডেলের মানটা বল কি পেতে চাস মিনিমাম। তা ডেলের মান যদি মিনিমাম পেতে চাস তবে এই ব্র্যাকেটের যে টার্ম ওকে সবচেয়ে কম হতে হবে, ঠিক কি না? এই ডেলের মানটাকে তুই কি পেতে চাস মিনিমাম, তাহলে এই ব্র্যাকেটের যে টার্মটা বল কী হতে চাস সবচেয়ে কম।
এই ব্র্যাকেটের টার্ম যখন কি সবচেয়ে কম তখন কি ডেলটা কি মিনিমাম। কিন্তু বল এই ব্র্যাকেটের টার্মটাকে সবচেয়ে কম করার জন্য তুই কাউকে জোর করে ইন্ডিভিজুয়ালি জিরো করতে পারবি কি? তুই বললি যে না আমি ডেল পাবো কম, ফলে I1টা জিরো করে দে, I2 জিরো করে দে। কি মোহাম্মদ বিন তুগলক, হ্যাঁ পাগলা রাজা, যা ইচ্ছে তুই তাই করবি নাকি? ওকে, তাহলে বল I1 কি আমি ডাইরেক্ট জিরো করতে পারবো না, I2ও ডাইরেক্ট জিরো করতে পারবো না। ওকে, তাহলে আমাকে এমন কিছু টেকনিক ইউজ করতে হবে যাতে কেউ ইন্ডিভিজুয়ালি জিরো না হয়ে ডেলের মানটা সবচেয়ে কমে যায়। ওকে, এরকম আমি থিওরি অনেক করাইছি, দেখবি সর্বোচ্চ পাওয়ারের ক্ষেত্রে সর্বোচ্চ প্রবাহ মিশ্র সমবায়, কোষের মিশ্র সমবায়ে সর্বোচ্চ প্রবাহ পাওয়ার জন্য কি আমরা এরকম টেকনিক করেছিলাম, কাউকে কি বল ইন্ডিভিজুয়াল জিরো না করে মোট মানটা কমিয়ে দেওয়া। ওকে, তাহলে বল এই ডেলের মানকে আমাকে কমাতে হবে, ফলে কি এই ব্র্যাকেটের টার্মটাকে আমাকে সবচেয়ে কম করতে হবে। কিন্তু একটাই শর্ত, কি বল, কাউকে ইন্ডিভিজুয়াল জিরো না করে। তাহলে কাউকে ইন্ডিভিজুয়ালি জিরো না করে একে যদি কমাতে হয় তাহলে আমাকে কিছু টেকনিক আমাকে করতে হবে, কিছু টেকনিক। দেখ কী করবো টেকনিক, দেখ এই সমীকরণ কি আমরা কি লিখব, √I1 মাইনাস √I2 তার হোল স্কোয়ার প্লাস 2 √I1 √I2 মাইনাস এ। দেখ তো লেখা যাবে কি না? এটাকে হোল স্কোয়ার ভাঙাবি, এই প্লাস এটা একটা এখানটা একটা আসবে মাইনাস, ওটা কাটবে, কেটে বল তুই এটাই পাবি, তাই না? দেখবি এই সমীকরণকে আমরা এভাবে লিখতে পারি, এটাকে স্কোয়ার ভাঙালেই তুই এটাই পেয়ে যাবি। ওকে, তাহলে বল, তাহলে এবার যদি আমরা এই √I1 মাইনাস √I2 এই টোটাল হোল স্কোয়ার টার্মকে যদি জিরো করি, √I1 মাইনাস √I2 এই টোটাল হোল স্কোয়ার টার্মকে যদি আমরা জিরো করতে পারি, বল এই হোল স্কোয়ার টার্ম দেখেন একবার, এই হোল স্কোয়ার টার্ম জিরো হওয়া মানে কি এই টোটাল মানটা কি সবচেয়ে কম হয়ে যাবো, কেউ ইন্ডিভিজুয়াল জিরো না হয়ে। কে রে দেখ তো, এই স্কোয়ার টার্মটা জিরো হওয়া মানে কি এই I1 এবং I2 বল কি হওয়া, ইকুয়াল হওয়া। পারলে বুঝতে কি? তাহলে এই হোল স্কোয়ার টার্ম জিরো হলে এই টোটাল মানটা কি কমে যাচ্ছে, কিন্তু কেউ ইন্ডিভিজুয়ালি জিরো না হয়ে। তার মানে কেউ ইন্ডিভিজুয়ালি জিরো না হয়ে এই স্কোয়ার টার্মটা জিরো করলে কি ডেলের মান বল কি পাচ্ছি কম, এবং এই কমটায় কি বল সবচেয়ে কম। কেন? এর চেয়ে আমরা কম করতে পারবো না। বল কি বললাম, এই সমীকরণকে যদি লিখি এভাবে, এবং এভাবে লেখার পর যদি এই হোল স্কোয়ার টার্ম জিরো করলে কী হবে, এই যোগফলটা সবচেয়ে কমে যাওয়া, ফলে কি হওয়া, ফলে ডেলের মানটা কি পাওয়া, ডেল মিনিমাম পাওয়া। তাহলে বল, তাহলে এই টেকনিকে এই স্কোয়ারটা জিরো করলে কেউ ইন্ডিভিজুয়ালি জিরো না হয়ে এই কি ডেলের মানটা সবচেয়ে কম পেয়ে যাওয়া। তবে সেক্ষেত্রে এই I1 এবং I2 এটা বল এটাই কি আমাদের ন্যূনতম চ্যুতিকোণ পাওয়ার শর্ত। ওকে, পারলে কি বুঝতে ব্যাপারটা কি, আমাকে যদি ডেল যদি কমাতে হয় তাহলে আমাকে এই ব্র্যাকেটের টার্মকে কমাতে হবে, কিন্তু কাউকে ইন্ডিভিজুয়াল জিরো না করে। তাহলে একে লিখলাম এই টেকনিক ওয়াইজ। তা যদি এই হোল স্কোয়ার টার্ম যদি জিরো হয়, যদি এই হোল স্কোয়ার টার্ম জিরো হয় তাহলে কি, তাহলে ইন্ডিভিজুয়াল কেউ জিরো না হয়ে এই কি ডেলের মানটা সব থেকে কমে যাওয়া। ফলে এই ডেলের মানটা সবচেয়ে কম পাওয়ার জন্য কি করতে হবে, এই হোল স্কোয়ার টার্ম জিরো মানে কি I1 এবং I2 সমান। তাহলে এই ডেলের মানটা ডেল মিনিমাম পাওয়ার কি শর্ত, যদি আগমন কোণ এবং নির্গমন কোণ কি হয় সমান। ওকে, তোদের বইয়ে কলনবিদ্যার সাহায্যে করে দেওয়া আছে, কলনবিদ্যাটা করবি না, এটাই করবি, কারণ তোদের যদি পরীক্ষাতে আসে তাহলে কখন থেকে বলবে না যে তুমি কলমের সাহায্যে করো। আমি আরেকটা দেখাচ্ছি গ্রাফিক্যালি। ওকে, দেখ আচ্ছা দেখে নে গ্রাফিক্যালি প্রমাণ।
দেখ এবার তাহলে আমরা কি জানি বল, এই ডেল মানেই হচ্ছে I1 প্লাস I2 মাইনাস এ। ওকে, জানি আমরা এটা। এবার যদি আমরা আপতন কোণ এবং চ্যুতি কোণ যদি গ্রাফ প্লট করি, কি দেখব, এদিকে কি আছে আপতন কোণ, এদিকে কি আছে চ্যুতি কোণ। এটা ক্লাস 12-এর প্র্যাকটিক্যালেও আছে, প্রিজম দিয়ে করে প্র্যাকটিক্যালটা। আপতন কোণ এবং চ্যুতি কোণে যদি গ্রাফ দেখি এই, তাহলে আমরা কি দেখব, প্রথমে আপাতন কোণ বাড়লে কি হয়, চ্যুতি আস্তে আস্তে কমে, এবং একটা নির্দিষ্ট আপাতন কোণের জন্য চ্যুতি কোণ কি পায়, মিনিমাম। তারপর আবার আপাতন কোণ বাড়লে কি চ্যুতি আবার আস্তে আস্তে বাড়ে। এবং যে নির্দিষ্ট আপাতন কোণের জন্য চ্যুতি কোণটা কি মিনিমাম, তবে তাকেই আমরা কি বলি, সর্ব বা ন্যূনতম চ্যুতি কোণ। ওকে, তাহলে বল এই আপাতন কোণের সঙ্গে চ্যুতি কোণের, এই আপাতন কোণের সঙ্গে চ্যুতি কোণের যদি গ্রাফ প্লট করি, তাহলে আমরা গ্রাফটা বল কেমন পাবো, প্রথমে আপাতন কোণ বাড়লে চ্যুতি কি আস্তে আস্তে বাড়ে, একটা নির্দিষ্ট আপাতন কোণে আমরা কি পাই, চ্যুতি পাই মিনিমাম, তাকে আমরা কি বলি, প্রিজমের ন্যূনতম চ্যুতি কোণ। তারপর আবার আপাতন কোণ বাড়লে কি হয়, আবার চ্যুতি আস্তে আস্তে বাড়ে, এবং এটা কি আমাদের হয় চ্যুতি কোণ এবং আপাতন কোণের মধ্যে গ্রাফ। এবং এই পয়েন্টটাকে আমরা কি বলি বল, ন্যূনতম চ্যুতি কোণটা। এবার দেখ যদি আমি এখানে একটা লাইন ড্র করি, ওকে, যদি আমি এখানে একটা লাইন ড্র করি, আচ্ছা বল এই পয়েন্টের স্থানাঙ্ক কত হবে, I1, ডেল, অ্যান্ড এই পয়েন্টের স্থানাঙ্ক কত হবে, I2, ডেল। ওকে, এই পয়েন্টের কত হবে, I1, ডেল। আচ্ছা বল কেন, আচ্ছা ভাই কেন, দেখ যদি আমাকে এই পয়েন্টে যেতে হয়, দেখে নে, এই পয়েন্টে যেতে গেলে আগে এত যাব I, তারপর এটা ডেল। যদি এখানে যাই তবে কি এতটা I, তারপর এটা ডেল। দেখতো এখানকার এই হাইট আর এই হাইট কি সমান, কিন্তু এই হাইট আর এটা কি সমান না, ফলে কি I1, ডেল অ্যান্ড I2, ডেল, ঠিক কি না? তাহলে এর কত হবে, স্থানাঙ্ক হবে I1, ডেল, এটা I2, ডেল। আচ্ছা আমাকে বল, তাহলে এই যে স্ট্রেট লাইনটা, তাহলে এই স্ট্রেট লাইনের দৈর্ঘ্য কত হবে বল, এই স্ট্রেট লাইনের দৈর্ঘ্য কত হবে, I2 মাইনাস I1 না, এটা কত I1, ডেল, এটা I2, ডেল। তাহলে এই স্ট্রেট লাইনটার দৈর্ঘ্য কত হবে, I2 মাইনাস I1। আচ্ছা এই দেখ বল এটা কি আমাদের ন্যূনতম চ্যুতি কোণ। দেখ এবার আমি যত নামবো নিচে তত স্ট্রেট লাইনটা দৈর্ঘ্য কি আস্তে আস্তে কমছে। দেখ আমি যত নামছি নিচে বল তত কি স্ট্রেট লাইনে কি দৈর্ঘ্য আস্তে আস্তে কমছে, এবং একদম ন্যূনতম চ্যুতির অবস্থানে এই স্ট্রেট লাইনটা দৈর্ঘ্য কত, 0। কিরে কেন বল, এই পয়েন্টটা কি আমাদের মিনিমাম ডেভিয়েশনটা, আমি যত নামছি তত কি এই যে স্ট্রেট লাইনে কি দৈর্ঘ্য আস্তে আস্তে কমছে, এবং একদম মিনিমাম চ্যুতির অবস্থানে এই দৈর্ঘ্যটা কত হবে, 0। আচ্ছা দৈর্ঘ্য 0 হওয়া মানে কি I1, I2 কি সমান, বল দৈর্ঘ্য 0 হলো কোথায়, মিনিমাম চ্যুতিতে। তাহলে এই পয়েন্টে পৌঁছানো মানেই দৈর্ঘ্য 0 হওয়া, তার মানে এই পয়েন্টে পৌঁছানো অর্থ ওরা সমান হয়ে যাওয়া। ওকে, তার মানে ন্যূনতম চ্যুতি কোণ পাওয়ার কি শর্ত, আগমন কোণ এবং নির্গমন কোণ কি হবে, সমান। তাহলে আমরা কি জানলাম, আমরা প্রিজম জানলাম, প্রিজম সম্বন্ধে বিভিন্ন রাশি জানলাম, সঙ্গে প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ কেমন হয় ওটা জানলাম, সঙ্গে প্রিজমের মধ্যে আলোর প্রতিসরণ ঘটলে চ্যুতিকোণ কত হয় জানলাম ওটা, সঙ্গে মিনিমাম চ্যুতিকোণ, মিনিমাম চ্যুতিকোণের শর্ত, এবং সঙ্গে এই গ্রাফটা। ওকে, নেক্সট আমরা জানবো যে চ্যুতিকোণ এবং মিউর মধ্যে সম্পর্ক, এটা কমপ্লিট।